মনোয়ারা অবাক হয়ে তাকিয়ে আছেন। নিজের ছেলেকে তার অচেনা লাগছে। ফিটফাট সাহেব, সাদা প্যান্টের ওপর হালকা সবুজ রঙের ফুল হাতা শার্ট, গলায় টাই ঝুলছে। টাইটার রঙও সবুজ। সবুজের উপর সবুজ দেখতে এত ভালো লাগছে। টাই পরা অবস্থায় মুহিবকে তিনি আগে কখনো দেখেননি। মনোয়ারা অবাক হয়ে বললেন, ব্যাপার কি রে? মুহিব বলল, তোমাকে সালাম করতে এসেছি। সালাম কি জন্যে? চাকরিতে জয়েন করব, আজই জয়েন করার কথা। মনোয়ারা অবিশ্বাসী গলায় বললেন, সত্যি চাকরি পেয়েছিস? বেতন কত? মুহিব নিচু গলায় বলল, 15-20 হাজার হবে। মাস শেষ হোক, বেতনটা হাতে পাই, তারপর বোঝা যাবে। আমার সঙ্গে ফাজলামি করছিস না তো? না। মুহিব নিচু হয়ে মার পা ছুঁয়ে সালাম করল। মনোয়ারা সন্দেহ মিশ্রিত গলায় বড় মেয়েকে ডাকলেন, বুলু, শুনে যা। মুহিব বলছে সে চাকরি পেয়েছে, স্যুট টাই পরে সাহেব সেজে এসেছে। বুলু রান্নাঘরে রান্না করছিল, সেখান থেকে গলা উঁচিয়ে ডাকল, মুহিব, শুনে যা এদিকে। মুহিব রান্নাঘরের দরজার পাশে দাঁড়িয়ে উঁকি দিল, ভেতরে ঢুকল না। রান্নাঘর ধোঁয়ায় অন্ধকার। গরম এবং ধোঁয়ার মধ্যে ঢোকার কোনো অর্থ হয় না। বুলু বলল, তুই চাকরি পেয়েছিস? মুহিব বলল, জয়েন করতে যাচ্ছি, আজই জয়েনিং ডেট। চাকরির কথা আগে কোনোদিন শুনলাম না, আজ একেবারে জয়েনিং ডেট। এগুলি কেন করছিস? মাকে খুশি করার জন্য, যাতে মা মনে করে আমার ছেলে চোর না, চাকরি বাকরি করে, অফিসার সেজে অফিসে যায়। এতদিন শুনেছি চোরের মার বড় গলা, এখন দেখি চোরের তার চেয়েও বড় গলা। মুহিব বলল, চুরির ব্যাপারটা শুনেছ? বুলু বলল, কেন শুনবো না? তুই কি ভেবেছিলি চুরির ব্যাপারটা নিয়ে কেউ আলোচনা করবে না? আমি তো চিন্তাই করতে পারিনি কেউ তার ভাইয়ের টাকা চুরি করতে পারে। অন্যের টাকা চুরি করার চেয়ে ভাইয়ের টাকা চুরি করা ভালো না? টাকা সংসারেই থাকলো, বাইরে গেল না। বুলু রাগী গলায় বলল, চুরির পক্ষে যুক্তি দেয়াও শুরু করেছিস? লজ্জাও করছে না? লায়েক তো ভালোই হয়েছিস। আমাকে এখন যদি কেউ জিজ্ঞেস করে আপনার ভাইরা কি করে, আমি কি বলবো? এক ভাই ব্যাংকের এজিএম, আরেক ভাই প্রফেসর, সবচেয়ে ছোটটা চোর। শ্বশুর বাড়িতে আমার মুখ বলে কিছু আছে? নিজের বাবা সম্পর্কেও কাউকে কিছু বলতে পারি না, ঘেন্না লাগে। ওই দিন দেখি বাসার সামনে হাঁটাহাঁটি করছে, সঙ্গে সঙ্গে জানালা বন্ধ করে দিয়েছি। বাবা তোমার বাসার সামনে হাঁটাহাঁটি করে? মাসে 1-2 বার করে, লজ্জাহীন মানুষ হলে যা হয় আর কি। মুহিব বলল, আপা যাই। বুলু বলল, চাটা কিছু খাবি? নাস্তা করে এসেছিস? মুহিব বলল, চা খাবো না, নাস্তাও করে এসেছি। এখন যাচ্ছিস কোথায় ঠিক করে বল তো? মুহিব জবাব দিল না। বুলু বলল, তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এটা কি সত্যি? নিজের ভাই বাড়ি থেকে বের করে দেয়, কি লজ্জার কথা! নাকি তোর লজ্জা লাগছে না? মুহিব বলল, আমিও খানিকটা বাবার মতো লজ্জাহীন। আপা আমি যাচ্ছি।
মুহিবের ঘড়িতে বাজছে 7:30। হাতে অনেক সময় আছে। মতিঝিল পৌঁছতে আধ ঘন্টার মতো লাগবে। প্রেস ক্লাবের সামনে কিছুক্ষণের জন্য থামলে কেমন হয়? মুহিব এই চিন্তাকে প্রশ্রয় দিল না। একবার নামলে আটকা পড়ে যেতে হবে। অফিস থেকে সরাসরি প্রেস ক্লাবের সামনে ফিরলেই হবে। তার চেয়ে বরং বাবার সঙ্গে দেখা করে আসা যাক। মাকে সালাম করা হয়েছে, বাবাকে সালাম করা হয়নি। বন্ধুত্বের ওপর কবি ইয়েটসের 2 লাইন কবিতা লিখিয়ে নিয়ে আসতে হবে। জটিল কবিতা। 2 লাইন শুনলে মুখস্থ হবে এমন স্মৃতিশক্তি তার নেই। প্রেস ক্লাবের সামনে যাবে না ভেবেও মুহিব সেখানেই আগে গেল। শুধু বাবাকে না, শফিককেও সালাম করতে ইচ্ছে করছে। প্রেস ক্লাবের সামনে শফিক একা বসে আছে। হারুন যে শতরঞ্জির ওপর বসেছিল সেটা খালি। তবে পোস্টারে চারদিক ছয়লাপ। ছোট একটা তাঁবুও খাটানো হয়েছে। প্লাস্টিকের চেয়ারগুলি এখন তাঁবুর ভেতর। শফিক অসম্ভব বিরক্ত। গত 2 দিনে শেভ করেনি বলে খোঁচা খোঁচা দাড়ি বের হয়ে তাকে দেখাচ্ছে পুরোপুরি জঙ্গলির মতো। শফিক মুহিবের দিকে তাকিয়ে রাগী গলায় বলল, তোর ঘটনা কি? এখানে কত সিরিয়াস ব্যাপার, আর তুই ডুব মারলি? রাতে একবার আসলি না? দোকানদার একটাকে পাঠিয়ে দিয়েছিস, খায়রুল না বাইরুল কি যেন নাম। গলা দিয়ে শব্দ বের হচ্ছে না, তারপরেও সারাক্ষণ কথা। সে তো এসেই হারুনকে মিরপুরে তার কোন শাড়ির দোকানে চাকরি দিয়ে দিল। এইসব বেকুব তুই কোত্থেকে জোগাড় করিস? মুহিব কিছু বলল না। তুই নাকি ওই বেকুবের বাড়িতে গিয়ে উঠেছিস? কেন? বাড়ি থেকে লাথি দিয়ে বের করে দিয়েছে? ব্যাপারটা সেরকমই। ভালোই হয়েছে, রাতে আড্ডা দেবার একটা জায়গা হয়েছে। শফিক সিগারেট ধরালো। তার মেজাজ ঠান্ডা হয়ে আসছে, এটা বোঝা যাচ্ছে। সে নরম গলায় বলল, তোর কি আজ চাকরিতে জয়েনিং? সাজসজ্জা সেরকমই মনে হচ্ছে। মুহিব বলল, জি। চাকরিতে জয়েনিং? তাহলে এখানে এসেছিস কেন? প্রথম দিনেই অফিসে দেরি করে যাবি? আমাদের কথা এখন একেবারেই মাথায় রাখবি না, মন দিয়ে চাকরি করবি। মুহিব এগিয়ে এসে শফিকের পা ছুঁয়ে সালাম করল। শফিক বিরক্ত গলায় বলল, এইসব কি? নিজের বাবা মাকে সালাম করেছিস? মাকে করেছি। একটা বেবি ট্যাক্সি নিয়ে এক্ষুনি তোর বাবার কাছে যা, তাকে সালাম কর। আমি একটা 3rd গ্রেড ড্রাগ অ্যাডিক্ট, মাতাল। আমাকে তুই সালাম করছিস কি মনে করে? তোর কি ব্রেন ডিফেক্ট হয়ে গেছে? হা করে দাঁড়িয়ে আছিস কেন? বেবি ট্যাক্সি নিয়ে বাবার কাছে চলে যা। বেবি ট্যাক্সি ভাড়া আছে? আছে। সত্যি আছে তো? জি আছে। শফিক ভাই, হারুন কোথায়? আরে ওই গাধার কথা বলিস না। সে বাথরুম করতে নিজের বাড়িতে গেছে। তার নাকি অপরিচিত জায়গায় বাথরুম হয় না। এইসব ইডিয়টদের নিয়ে আমার চলতে হয়। আত্মাহুতি যে দেবে সে আরাম করে হাগু করার জন্যে বাসায় চলে গেছে। আমি একা দোকান খুলে বসে আছি। একটার পর একটা যন্ত্রণা পার করছি। অসহ্য লাগছে। কেরোসিনের টিন কিনেছিলাম, হাপিস। হাপিস মানে? 10 মিনিটের জন্যে সিগারেট কিনতে গিয়েছি। টিনটা তাঁবুর ভেতর রেখে গেছি। ফিরে এসে দেখি নেই। আবার একটা কেরোসিনের টিন কিনতে হবে। কেরোসিনের টিন বড় একটা পাবলিসিটি। সবাই হারুনকে যতক্ষণ দেখে তার চেয়ে বেশি দেখে কেরোসিনের টিনটাকে।
হারুনের যে কটা ছবি পত্রিকায় ছাপা হয়েছে সব কটা ছবির বেজে কেরোসিনের টিনটা আছে। লোকজন কেমন আসছে? ভালোই আসছে, রেসপন্স খুবই ভালো। ফিল্ম লাইন থেকে নায়ক রিয়াজ এসেছিলেন, চারিদিকে ভিড় হয়ে গেল। হারুনের সঙ্গে 5 মিনিটের মতো বসেছিলেন। এত বড় স্টার, কিন্তু কোনো অহংকার দেখলাম না। আমাকে বললেন, দেখি ভাই, একটা সিগারেট দেন তো। আরে এমনই আমার কপাল, একটা সিগারেট দিতে পারলাম না। কেন? প্যাকেটটা খুলে দেখি প্যাকেট খালি। লজ্জায় আমার মাথা কাটা গেছে। রিয়াজ সাহেব নিজেই অ্যাসিস্ট্যান্ট পাঠিয়ে সিগারেট আনালেন, নিজে একটা খেলেন, সবাইকে দিলেন। যাবার সময় প্যাকেটটা আমার হাতে দিয়ে গেলেন। নিখুঁত ভদ্রলোক। তুই দেখি হা করে গল্পই শুনছিস। বিদেয় হ। ভালো কথা, জুথি নামের মেয়েটার সঙ্গে কি তোর যোগাযোগ হয়েছে? না। ওই মেয়ে প্রেস ক্লাবের সামনে গতকাল 3 বার এসেছে। তোর সঙ্গে কথা বলতে চায়, খুব নাকি জরুরি। আমি বলে দিয়েছি মুহিব রাজশাহী গেছে তার এক ভাগ্নির বিয়েতে, 4-5 দিন পর ফিরবে, এই বলে কাটান দিয়েছি। যাই হোক, জুথির ব্যাপার নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তুই তোর কাজ কর। এখন মাথার ভেতর জুথি ফুথি ঢোকালে সমস্যা আছে। শামসুদ্দিন সাহেবের বাড়ির সব দরজা জানালা খোলা। বাড়ির উঠানে টুল পাতা, টুলে মাথা কামানো গুন্ডা টাইপ চেহারার এক লোক বসে আছে। মহিবের দিকে তাকিয়ে সেই লোক বলল, কারে চান? মহিব বলল, এই বাড়িতে যিনি থাকতেন তাকে চাচ্ছি। আপনি তার কে হন? কুটুম্ব? আমি ওনার ছেলে। যান, ভেতরে যান। আপনি কে? আমি কে তা দিয়া আপনার প্রয়োজন নাই, যারে প্রয়োজন তার কাছে যান। মুহিব ঘরে ঢুকে দেখল তার বাবা তোশকবিহীন বিছানায় পা ঝুলিয়ে বসে আছেন। ঘরের সব জিনিসপত্র বাঁধা ছাঁধা হয়ে গেছে। শামসুদ্দিন সাহেব ছেলেকে দেখে অবাকও হলেন না, আবার খুশিও হলেন না। অদ্ভুত চোখে তাকিয়ে রইলেন। মুহিব বলল, ঘটনা কি বাবা, এই বাড়ি ছেড়ে দিচ্ছ? শামসুদ্দিন সাহেব ক্লান্ত গলায় বললেন, হুঁ। কয়টা বাজে দেখ তো? 8:40। 10টার ভেতর ছেড়ে দিতে হবে, না হলে অসুবিধা আছে। কি অসুবিধা? শামসুদ্দিন জবাব দিলেন না। মুহিব বলল, বাবা, তোমার কি শরীর খারাপ? সামান্য জ্বর আছে। মুহিব গায়ে হাত দিয়ে চমকে উঠে বলল, সামান্য কোথায়, জ্বর তো অনেক। এই জ্বর নিয়ে যাবে কোথায়? কিছু ঠিক করেছ? না, আপাতত কোনো হোটেলে উঠব। কোন হোটেলে? কিছু ঠিক করি নাই, তুই দুশ্চিন্তা করিস না। বাবা, তোমার অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগছে। তোমার শরীর অসম্ভব খারাপ। আমি কি বলছি না বলছি তাও মনে হয় তুমি বুঝতে পারছো না। শামসুদ্দিন ক্লান্ত গলায় বললেন, বুঝতে পারছি। মুহিব বলল, বাবা, আমি একটা চাকরি পেয়েছি, ভালো বেতনের ভালো চাকরি। আমি এসেছি তোমাকে সালাম করতে। তুমি আজকের দিনটা এ বাড়িতে থাকো, আমি সন্ধ্যার আগে আগেই তোমাকে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবি সেটা তখন ঠিক করব। আজ দিনটা এ বাড়িতে তোমাকে থাকতে দেবে না? দিবে। বাবা, তুমি খুব মন দিয়ে শোনো আমি কি বলছি। তুমি অনেক কষ্ট করেছ,
তোমাকে আর কষ্ট করতে হবে না, তুমি আমার সঙ্গে থাকবে। তোর বউ তো রাগ করবে রে বেটা। বাবা, তোমার মাথা তো মনে হয় এলোমেলো হয়ে গেছে। আমি এখনো বিয়ে করিনি। এক সময় তো করবি। যখন করব তখন দেখা যাবে। বাবা, আমি তোশক বিছিয়ে দিচ্ছি, তুমি চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো। আমি অফিস শেষ করে তোমাকে এসে নিয়ে যাব। আচ্ছা, তুই আমার জ্বর নিয়ে চিন্তা করিস না, আমার জ্বর বেশিক্ষণ থাকে না। আশেপাশে কোনো ডাক্তার বসেন? তাহলে আমি তাকে বলে যেতে পারি, তোমাকে এসে দেখে যাবেন। নিউ হোমিও হলের ডাক্তার সাহেব আছেন, আমার বন্ধু মানুষ, উনাকে বলে গেলেই হবে। আচ্ছা, আমি তাকে বলে যাচ্ছি। শামসুদ্দিন সাহেব ছেলের পিঠে হাত রেখে বললেন, তুই এত চিন্তা করছিস কেন? আমার জ্বর কমে যাচ্ছে। নিউ হোমিও হল বন্ধ, 10টার আগে খুলবে না। মুহিব ঘড়ি দেখল, 9টা 10 বাজে। আর সময় নষ্ট করা ঠিক হবে না, অফিসের সময় হয়ে গেছে। জয়েনিং এর দিনে 1 ঘন্টা দেরি করে উপস্থিত হলে খবর আছে। মুহিব একটা বেবি ট্যাক্সি ভাড়া করল। বেবি ট্যাক্সিতে ওঠার পরপরই তার মনে হলো অফিসে পৌঁছানোর পর সে দেখবে চিচিং ফাঁক, চাকরি নেই। বস শ্রেণীর কেউ গম্ভীর গলায় বলবেন, সরি, কোম্পানির আর্থিক অবস্থা ভালো না, এই জন্যে নতুন রিক্রুটিং আপাতত বন্ধ, মাস 6 পর খোঁজ নেবেন। বুঝতেই পারছেন, ওয়ার্ল্ড ওয়াইড রিসেশন যাচ্ছে, প্রচুর লে অফ হচ্ছে। বলুন কি খাবেন, চা না কফি? সে চা খেতে চাইবে। যে বেয়ারা চা নিয়ে আসবে সে সিরিয়াস ধরনের মুখের ভঙ্গি করে রাখবে, তাচ্ছিল্যের হাসি ঠোঁটের কোণায়, তবে তা ঠিক ধরা যাবে না। চা শেষ করে অফিস থেকে বের হবার সময় সবাই বিশেষ চোখে একবার করে হলেও তার দিকে তাকাবে। কেউ হয়তো বা বলবে, টাই লাগিয়ে মাঞ্জা দিয়ে চলে এসেছে। মাঞ্জায় কাজ হবে না রে বাবা। জয়েন করতে মুহিবের কোনো সমস্যা হলো না। শিকদার নামের এক ভদ্রলোক তার দিকে হাত বাড়িয়ে বললেন, ওয়েলকাম। থ্যাংক ইউ এর উত্তরে ওয়েলকাম বলতে হয়। ওয়েলকামের উত্তরে কি বলতে হয়? বোকার মতো হাসা কি ঠিক হচ্ছে? মুহিব পরিষ্কার বুঝতে পারছে, তার ঠোঁটের কোণায় বোকা বোকা টাইপ এক ধরনের হাসি ঝুলে আছে। ঘরের মেঝে অতিরিক্ত মসৃণ। মুহিবের কেবলই মনে হচ্ছে যে কোনো মুহূর্তে সে পা পিছলে উল্টে পড়ে যাবে। অফিসের সবার জন্যে দৃশ্যটা অবশ্যই মজার হবে। এক একজন এক এক রকম শব্দ করে হাসবে। হাঁটাহাঁটি না করে কোনো একটা ঘরে চুপচাপ বসে থাকতে পারলে হতো। আচ্ছা, এরা কি তাকে আলাদা কোনো ঘর দেবে? মনে হয় না। চাকরির পোস্টটা কি তা এখনো জানা হলো না। সে কি শিকদার সাহেবকে জিজ্ঞেস করবে? আগ বাড়িয়ে এত উৎসাহ দেখানো কি ঠিক হবে? একজন কেউ যদি থাকতো যে বলে দেবে কি ঠিক হবে কি ঠিক হবে না। মুহিব তার নিজের ঠান্ডা ঘরে বসে আছে, কোনো অফিসের ওপরের দিকের অফিসারদের ঘরের মতো ঘর। পিসি, টেলিফোন, ইন্টারকম, রিভলভিং চেয়ার সবই আছে। মুহিব জবুথবু হয়ে রিভলভিং চেয়ারে বসে আছে। তার সামনে শিকদার সাহেব, ভদ্রলোক হাস্যমুখী, মুখে সারাক্ষণ হাসি, শব্দহীন হাসি।
মুহিব কোথায় যেন পড়েছিল, যে পুরুষ নিঃশব্দে হাসে তাহার বিষয়ে সাবধান। মুহিব সাহেব, জি? এই আপনার ঘর। ঘরের ইন্টেরিয়র যদি চেঞ্জ করতে চান করবেন। পছন্দের কোনো পেইন্টিং লাগাতে চাইলে লাগাতে পারেন। জি আচ্ছা। আজ আপনার কোনো কাজ নেই, নিজেকে ধাতস্থ করুন, সবার সঙ্গে আলাপ পরিচয় করুন, টেলিফোনে বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলুন, রিল্যাক্স করুন। জি আচ্ছা। আমার কাছে কিছু জানতে চাইলে জিজ্ঞেস করতে পারেন। মুহিব বলল, আমার কাজটা কি? শিকদার সাহেব বললেন, আপনার কাজ হলো চেয়ারে বসে থাকা। ভদ্রলোক এই প্রথম শব্দ করে হাসছেন। কাজেই শব্দ করে হাসার ব্যাপারটা ভদ্রলোক যে জানেন না তা না। যারা মাঝে মাঝে শব্দ করে হাসে তাদের বিষয়ে নিশ্চয়ই সাবধান হবার কিছু নেই। আপনার পোস্টটা যে কি তা আমি নিজেও ঠিক জানি না। আমাদের অফিসের শাখা চিটাগাংয়ে আছে, খুলনায় আছে। আমি উড়া যা শুনেছি তাতে মনে হচ্ছে আপনাকে খুলনা অফিসে দিয়ে দেয়া হবে। ঢাকা ছেড়ে বাইরে যেতে অসুবিধে নেই তো? জি না। বড় সাহেব এখনো অফিসে আসেননি। তিনি সাধারণত লাঞ্চ করে আসেন। বড় সাহেব এলে তার সঙ্গে দেখা করবেন। আপনার পোস্ট কি, দায়িত্ব কি তিনি বুঝিয়ে বলবেন। আমি এখন বিদায় নিচ্ছি। লাঞ্চের সময় আপনাকে ডেকে নিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে। আপনাকে টেন্সড মনে হচ্ছে। টেন্সড হবার মতো কোনো ঘটনা ঘটেনি। রিল্যাক্স করুন। ইন্টারকমে নাম্বার 32-তে ক্যান্টিন পাবেন। চা, কফি কিছু খেতে চাইলে ওদের বললেই হবে। জি আচ্ছা। আপনাকে যে পিয়ন দেওয়া হয়েছে সে পুরনো লোক। অফিস সম্পর্কে যে কোনো তথ্য আপনি তার কাছে পাবেন। হ্যাভ ফান। মুহিব কোনো ফান পাচ্ছে না। তার হাঁসফাঁস লাগছে। গলায় টাই এঁটে বসেছে। কোনো কারণে কি গলা ফুলে গেছে? সকালে টাইটা ফাঁসের মতো লাগেনি, এখন লাগছে। এসি মনে হয় অতিরিক্ত ঠান্ডায় দেয়া আছে। শীতে শরীর জমে যাচ্ছে। বেল টিপে বেয়ারাকে ডেকে এসি কমাতে বলবে। বেয়ারা নিয়ে একটা বড় সমস্যা হয়েছে। বেয়ারার নাম শামসুদ্দিন, তার বাবার নামের নাম। মুহিব নিশ্চয়ই বলতে পারে না। থুক্কু, শামসুদ্দিন নামের কোনো বেয়ারা থাকলে আমি খেলবো না। আমাকে অন্য নামের বেয়ারা দিতে হবে। মুহিব বেল টিপল। কিছুক্ষণ কথা বলা যাক শামসুদ্দিনের সঙ্গে। স্যার ডেকেছেন? জবাব না দিয়ে মুহিব তাকিয়ে আছে। লোকটার নামই যে তার বাবার মতো তা না। চেহারার মধ্যেও খানিকটা মিল। লম্বা, ফর্সা, দাঁড়িয়েও আছে খানিকটা কুঁজো হয়ে। ঠান্ডা পানি খাওয়াতে পারবে? অবশ্যই পারবো স্যার। এসিটা একটু কমিয়ে দাও, ঘর বেশি ঠান্ডা হয়ে গেছে। আর শোনো, তোমার ডাক নাম কি? স্যার, আমার একটাই নাম, শামসুদ্দিন। সমস্যা কি হয়েছে জানো? আমার বাবার নাম শামসুদ্দিন। কাজেই শামসুদ্দিন শামসুদ্দিন বলে তোমাকে ডাকা আমার জন্য কঠিন হয়ে পড়বে। স্যার, আমাকে দুলাল নামে ডাকবেন। দুলাল কি তোমার ডাক নাম? জি না, আমার ডাক নাম শামসু। তাহলে দুলাল ডাকবো কেন? দুলালকে? আচ্ছা থাক, কে জানার দরকার নেই। তোমাকে আমি দুলাল ডাকবো না।
আমি চেষ্টা করব নাম না ডেকে পার করা যায় কি না। শামসুদ্দিন এসির ঠান্ডা কমিয়ে দিল। জগ ভর্তি ঠান্ডা পানি নিয়ে এলো। স্যার, আর কিছু লাগবে? না, আর কিছু লাগবে না। খবরের কাগজ এনে দেব স্যার, পড়বেন? আমি খবরের কাগজ পড়ি না। মহিব টেলিফোন সেটটা কাছে টানল। একটা টেলিফোন নাম্বারই সে জানে, নোরার নাম্বার। চাকরিতে জয়েন করার ব্যাপারটা নোরাকে জানানো দরকার। হ্যালো, নোরা? নোরা যথা নিয়মে বলল, আপনি কে বলছেন জানতে পারি কি? মুহিব। নোরা ঝলমলে গলায় বলল, ও আচ্ছা, তুমি? খুব ভালো সময়ে টেলিফোন করেছ। আমি মনে মনে তোমাকে খুঁজছিলাম। মুহিব বলল, কেন বলো তো? নোরা বলল, কোনো কারণ নেই, এমনি। হোমোসেপিয়ান্সরা প্রাণী হিসেবে খুবই লজিক্যাল। তারপরেও তারা বেশিরভাগ কাজ করে কোনো কারণ ছাড়া। তোমাকে একটা ভালো খবর দেওয়ার জন্যে টেলিফোন করেছি। খবরটা দিও না, আমাকে আন্দাজ করতে দাও। তুমি চাকরি পেয়েছ? হয়েছে? হ্যাঁ, হয়েছে। 10-এ 10 পেয়েছ। আজ আমি চাকরিতে জয়েন করেছি। এক্সেলেন্ট, কংগ্রাচুলেশনস। এক কাজ করো, আজ সন্ধ্যার পর বাসায় চলে এসো। কি চাকরি, কি ব্যাপার শুনবো। আচ্ছা। হিপনোসিসের ব্যাপারটাও তোমার উপর চেষ্টা করে দেখব। আমি নিশ্চিত যে হবে। হলে তো ভালোই। মুহিব, শোনো, আমি তোমার বন্ধু হারুনকে দেখতে গিয়েছিলাম, যে আগুনে পুড়ে মরে যাবে বলে ঘোষণা দিয়েছে। কি দেখলে? আমি আমার জীবনে এমন হাস্যকর ঘটনা দেখিনি। হারুন নামের মানুষটা বন্ধু বান্ধব নিয়ে বসে আছে, উৎসব উৎসব ভাব। দলের একজন লিডার আছে, তার নাম শফিক। সে এসে আমাকে বলল, ম্যাডাম, আমরা একটা গণসংগীতের আয়োজন করেছি। সেখানে আপনি যদি আপনার উড়ালপঙ্খী গানটা গেয়ে দেন, খুব ভালো হয়। তোমার কাছে হাস্যকর মনে হচ্ছে? অবশ্যই হাস্যকর। সত্যি করে বলো তো, তোমার বন্ধু কি আসলেই গায়ে আগুন দেবে? মুহিব জবাব দিল না। নোরা বলল, তোমার বন্ধুকে মাথা থেকে উদ্ভট চিন্তা দূর করতে বলো। সে চাইলে সিলেটের চা বাগানে আমি তার জন্য চাকরির ব্যবস্থা করতে পারি। মুহিব আগ্রহের সঙ্গে বলল, চা বাগানে তোমার চেনা জানা আছে? নোরা বলল, আমাদের একটা ছোটখাটো চা বাগান আছে। বলো কি? তোমার বন্ধুকে আমার প্রপোজাল দিয়ে দেখো। মনে হয় না সে রাজি হবে, কারণ সে তো তার নিজের চাকরির জন্য আত্মাহুতি দিচ্ছে না। সে কাজটা করছে ফর এ কজ। তোমার ধারণা সে টিভি ক্যামেরার সামনে গায়ে আগুন দেবে? লাইভ টেলিকাস্ট হবে? মুহিব জবাব দিল না। নোরা বলল, কথার জবাব দিচ্ছ না কেন? ভাবছি। কি ভাবছ? সম্পূর্ণ ভিন্ন একটা ব্যাপার নিয়ে ভাবছি। আমার মনে হঠাৎ একটা সন্দেহ দেখা দিয়েছে। নোরা, শোনো, আমি এই যে চাকরিটা পেয়েছি, তার পেছনে তোমার কি কোনো হাত আছে? নোরা শান্ত গলায় বলল, এই প্রশ্ন আসছে কেন? এই প্রশ্ন জিজ্ঞেস করার পেছনে কারণ কি? কোনো কারণ নেই। তুমি তো বলেছ হোমোসেপিয়েন্সরা বেশিরভাগ কাজই করে কোনো কারণ ছাড়া। আচ্ছা নোরা, দ্য অ্যারন্স কোম্পানিটা কি তোমাদের? নোরা শান্ত গলায় বলল,
আমার বাবা এই কোম্পানির মেজর শেয়ার হোল্ডার। আমি 4 জন ডিরেক্টরের একজন। তার মানে চাকুরিটা পাওয়ার পেছনে তোমার অবদান আছে? যদি থাকে তাতে কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। মুহিব, শোনো, তোমার চাকরি পাওয়ার পেছনে আমার সামান্য ভূমিকার কারণে যদি তোমার ভেতর কোনো গ্লানিবোধ তৈরি হয়, সেটা আমি দূর করে দেব, খুব সহজেই দূর করে দেব। কিভাবে? হিপনোসিসের মাধ্যমে। হিপনোটিক সাজেশন? হ্যাঁ। তাহলে তো ভালোই হয়। শুধু গ্লানিবোধ কেন, আমার মনে আরো অদ্ভুত অদ্ভুত বোধ আছে, সব দূর করে দাও। টেলিফোন রেখে মুহিব তার গলার টাই সামান্য আলগা করে দিল। গলায় ফাঁসের মতো লাগছিল। এখন আরাম লাগছে, খানিকটা ঘুম ঘুমও পাচ্ছে। সোফা জাতীয় কিছু থাকলে লম্বা হয়ে শুয়ে ঘুমিয়ে পড়া যেত। দুপুরে শিকদার সাহেব মুহিবকে নিয়ে অফিসের ক্যান্টিনে লাঞ্চ খেতে গেলেন। বিদেশি কায়দার লাঞ্চ। একটা স্যান্ডউইচ, একটা আপেল, এক বাটি স্যুপ। টক ঝাল স্যুপটা খেতে অসাধারণ। শিকদার সাহেব বললেন, চাকরি কেমন লাগছে? মুহিব বলল, ভালো লাগছে। শিকদার সাহেব বললেন, এই কোম্পানির চাকরি মোটামুটি আরামের, কাজের চাপ কম। তবে শুনতে পাচ্ছি বিদেশি কোনো এক কোম্পানির সঙ্গে নাকি যুক্ত হবে। তখন কি হবে কে জানে। মুহিব বলল, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বুদ্ধিমান মানুষ। ফাঁকি দিতে চাইলে একটা না একটা বুদ্ধি আপনি নিশ্চয় বের করতে পারবেন। শিকদার সাহেব গম্ভীর গলায় বললেন, আপনি কি বুঝাতে চাচ্ছেন ধরতে পারছি না। মুহিব বলল, আমি কিছু বুঝাতে চাচ্ছি না, রসিকতা করছি। আপনাদের অফিসে রসিকতা করা যায় তো? আপনাদের অফিস বলছেন কেন? অফিসটা তো আপনারও। মুহিব বলল, না, আমার অফিস না। আমি আপনাদের বড় সাহেবের জন্যে অপেক্ষা করছি। উনি এলেই রেজিগনেশন লেটার ওনার হাতে ধরিয়ে পগার পার হয়ে যাব। রেজিগনেশন লেটার দেবেন কেন? কারণটা কি? মুহিব হাসি মুখে বলল, হোমোসেপিয়েন্সরা খুবই বিচিত্র প্রাণী। তারা বেশিরভাগ কাজ করে কোনো কারণ ছাড়া। এটা আমার কথা না, আপনাদের অফিসের 4 জন ডিরেক্টরের একজনের কথা। আপনি কি সত্যি চাকরি করবেন না? না। শিকদার সাহেব এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। মুহিবের কথাগুলো তিনি ঠিক বিশ্বাস করতে পারছেন না, আবার অবিশ্বাসও করতে পারছেন না। মুহিব বলল, আমি আরেকটা স্যুপ খাবো। দি আলমদিনা রেস্টুরেন্টের মালিক গত 2 দিন ধরে উত্তেজনাময় সময় কাটাচ্ছে। সে সার্বক্ষণিকভাবে শফিকদের সঙ্গে আছে, দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে। তার খুবই ভালো লাগছে। সবাই তার নাম দিয়েছে হংসবাবু। এতেও সে খুব মজা পাচ্ছে। হংসবাবু ডাকলেও সবাই যে তার মতামতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে, এতেই সে আনন্দিত। লেখাপড়া জানা শিক্ষিত সব ছেলে, MA BA পাস। তার মতো মূর্খ হোটেল মালিকের সঙ্গে এদের কথা বলারই কথা না। অথচ কি আশ্চর্য কথা, গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্তের সময় তার মতামত জানতে চাওয়া হচ্ছে। টেলিভিশনওয়ালারা ছবি তুলতে এসেছিল। সেখানে তারা অনেকের সঙ্গে তাকেও প্রশ্ন করেছে।
সে ঠিকঠাক মতো জবাব দিয়েছে। শফিক ভাই বলেছেন, জবাব ভালো হয়েছে। টেলিভিশনওয়ালারা জিজ্ঞেস করেছে, আপনার নাম কি? খায়রুল বলেছে, জনাব, আমার নাম খায়রুল। আমি আল মদিনা হোটেলের মালিক। এদের সঙ্গে আপনার সম্পর্ক কি? খায়রুল ফ্যাঁসে গলায় স্পষ্ট করেই জবাব দিয়েছে। সে বলেছে, জনাব, আমি প্রথমে মজা দেখতে এসেছিলাম, পরে দেখলাম বড়ই জটিল ঘটনা, আর যাইতে পারলাম না। জটিল ঘটনা বলছেন কেন? একটা শিক্ষিত জোয়ান ছেলে গায়ে আগুন লাগায়ে মরে যাবে, জটিল ঘটনা না? আজ 1 তারিখ। ঘোষণা অনুযায়ী আগামীকাল রাত 12টা 1 মিনিটে হারুনের গায়ে আগুন লাগাবার কথা। সময় দ্রুত এগিয়ে আসছে। শফিক মোটামুটি নিশ্চিত ছিল, আজ দিনের মধ্যেই সরকার পক্ষের কেউ না কেউ আসবে। সরকার বেকার সমস্যার সমাধানের জন্যে যে সব গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে তা জ্বালাময়ী ভাষায় বলবে। গায়ে আগুন দেয়াটা ধামাচাপা দেয়া যাবে। এখন পর্যন্ত সেরকম কিছু ঘটেনি। যুব মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেছিলেন আজ সকালে আসবেন। এখন জানা গেছে তিনি তার এলাকায় গেছেন, 2 দিন থাকবেন। বিরোধী দলের কেউ এগিয়ে এলেও হতো, তাদের জন্য এটা একটা ভালো সুযোগ। এই ইস্যুতে তারা সরকারকে ধুয়ে ফেলতে পারবে। এমন একটা মারাত্মক ইস্যু, কিন্তু বিরোধী দলের কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। শেষ ভরসা কবি সাহিত্যিকদেরকেও। মহসিন গিয়েছিল কবি শামসুর রহমান সাহেবের কাছে। হাতে পায়ে ধরে তাকে যদি রাজি করানো যায়, তিনি আসবেন, আবেগময় ভাষায় কিছু কথা বলবেন, তারপর হারুনকে উঠিয়ে নিয়ে চলে যাবেন। মহসিন ফিরে এসেছে। কবি খুবই অসুস্থ, আসতে পারবেন না। বিকেল থেকেই লোক জমতে শুরু করেছে। এমন জনসমাগমে খুশি হওয়া উচিত। শফিক খুশি হতে পারছে না। তার কাছে মনে হচ্ছে লক্ষণ ভালো না। আজই এত লোক, আগামীকাল না জানি কত হবে। পাবলিক মজা দেখার জন্য আসবে। তাদেরকে ঠিকমতো মজা দিতে না পারলে সমস্যা আছে। সন্ডাগুন্ডা ধরনের এক লোক এসে হারুনকে বলেছে, আগুন কি সত্যিই দিবেন? ভাওতাবাজি না তো? ফুটবেন না তো? লোকটার কথা বলার ধরনে কলিজা শুকিয়ে যাবার কথা। হারুন অবশ্যই শান্ত গলায় বলেছে, আগামীকাল রাত 12টা 1 মিনিটে অবশ্যই আগুন দেয়া হবে। ক্যামেরা আছে? না থাকলে মনে করে ক্যামেরা নিয়ে আসবেন, ছবি তুলে রাখবেন। চাওয়ালা, বাদামওয়ালা, ফুচকাওয়ালারা চলে এসেছে। লোকজন ফুচকা খাচ্ছে। সবার চোখ মুখ দেখে মনে হচ্ছে তারা মজার কোনো ঘটনার জন্য অপেক্ষা করছে। বিদেশি 2 সাহেবও এসেছেন। তারা ছোট ভিডিও ক্যামেরায় প্রচুর ছবি তুলেছেন। ছবি তোলার পর তারা চলে গেলেন না, খুবই মজা করে ফুচকা খাচ্ছেন। খায়রুল শফিককে আড়ালে ডেকে নিয়ে বলল, শফিক ভাই, অবস্থা তো খুব খারাপ। শফিক বলল, খারাপ বলছেন কেন? আগামীকালের কথা চিন্তা করে কলিজায় পানি চলে এসেছে। মানুষ এখন পিশাচ হয়ে গেছে। গায়ে আগুন না দেখে এরা যাবে না। শফিক চিন্তিত গলায় বলল, সেরকমই তো মনে হচ্ছে। খায়রুল বলল, প্রয়োজনে এরা নিজেরা
হারুন ভাইয়ের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে দেবে। শফিক বলল, পালিয়ে যাওয়া যায় না? খায়রুল চিন্তিত গলায় বলল, পালাইতে গেলে শক্ত মায়ের খাওয়ার সম্ভাবনা। শফিক বলল, কথা ভুল বলেন নাই, মব সাইকোলজি বোঝা মুশকিল। দেখা যাবে আমাদের সবার গায়েই কেরোসিন ঢেলে আগুন দিয়ে দিয়েছে, সবাই একসঙ্গে কয়লা হয়ে গেলাম। এক পত্রিকা থেকে হারুনের ইন্টারভিউ নিতে এসেছে। চিড়িং বিড়িং টাইপ, 22-23 বছরের মেয়ে, চোখে মুখে কথা বলে। হারুন ইন্টারভিউ দিচ্ছে, কি বলতে কি বলে ফেলে, এই ভয়ে মহসিন তাকে সাহায্য করতে গিয়েছিল। মেয়েটি তার দিকে তাকিয়ে বলেছে, আপনিও কি আত্মাহুতিতে আছেন? মহসিন বলল, না। মেয়েটি বলল, তাহলে আপনি কথা বলবেন না। যেদিন আপনিও আত্মাহুতির সিদ্ধান্ত নেবেন, সেদিন আপনার ইন্টারভিউ নেব। এই ধরনের মেয়েরা প্যাঁচে ফেলে অনেক গোপন কথা বের করে ফেলে, কিন্তু হারুন বেশ সহজভাবেই কথা বলছে, তাকে প্যাঁচে ফেলা যাচ্ছে না। আপনি নিশ্চিত যে আগামীকাল রাত 12:01 গায়ে কেরোসিন ঢেলে আগুন দেবেন? হ্যাঁ, আমি নিশ্চিত। গায়ে আগুন দেবার আগে যে কথাগুলি সবার উদ্দেশ্যে বলবেন, সেগুলি কি এখন বলবেন? আমি লিখে নিতে পারি। তখন কি বলবো তা তো জানি না। আপনার বাবা, আপনার মা, তারা এই ব্যাপারটা কিভাবে নিচ্ছেন? আমি জানি না, তাদের জিজ্ঞেস করুন। আমার কাছে কিন্তু মনে হচ্ছে পুরো ব্যাপারটাই সাজানো নাটক। আগামীকাল সন্ধ্যার পর থেকে আপনাকে এখানে পাওয়া যাবে না। আপনার কি মনে হচ্ছে না হচ্ছে সেটা আপনার ব্যাপার। কি খাচ্ছেন? চা খাচ্ছি, আলুর চপ খাচ্ছি। আমি টেনশন করছি না, আমার খেতে বাধা নেই। আপনি চা খাবেন? দিতে বলি? শফিক দূরে দাঁড়িয়ে বলল, খাল কেটে কুমিরের বদলে পাবলিক নিয়ে এসেছি। কুমির সামলানো যায়, পাবলিক যায় না। আমাদের সামনে মহা বিপদ।